আচ্ছা, সবাই কি গ্রুপটাতে আছেন? গ্রুপটাতে আছেন সবাই? এই যে ডিভাইডার গ্রুপ, একটু সবাই বসতে সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে একটু ট্যালেন্ট থাকতে পারবে। বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এখানে যাবতীয় ইনফরমেশন গুলো পাবেন, যখন কিভাবে ফাইল আপলোড করতে হবে, কি কি সমস্যা আছে সেগুলো সমাধান A to Z আমি এখানে ডক ফাইলে দিয়ে রাখছি। আপনাদেরকে জাস্ট একটু চেক করতে হবে, সবকিছু চেক করে সেই অনুসারে কাজ করতে হবে। আমি প্ল্যানিংটা আগে দেখাই যে আমাদের কি কি ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরি অনুসারে কিভাবে কাজ করব। আমরা টোটাল 6টা ক্যাটাগরিতে ভাগ করছি। এট ফার্স্ট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, বুক কভার, প্রোডাক্ট প্যাকেজিং, প্রোডাক্ট লেভেল এন্ড নিউজ লেটার। তার ডান পাশে আমাদের এইজ দেওয়া আছে এবং এখানে কি দেওয়া আছে কোয়ান্টিটি, কতটা কাজ করতে হবে। তার পাশে হচ্ছে ডে, কতদিন সময় আছে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা মাসে মানে 1 মাসের প্ল্যানিং দেওয়া আছে। টোটাল 30 দিনের ভাগ করা আছে এবং কোন কাজ আপনাকে কত দিনের ভিতরে করতে হবে, কতটুকু করতে হবে সেই প্ল্যানিংটা দেওয়া আছে। আপনি যদি এই ক্যাটাগরি 1 এর জন্য সিলেক্ট হন তাহলে মান্থলি আপনাকে এই কাজগুলো করে দিতে হবে এবং সেটা আপনি বাসায় বসে করতে পারবেন। ক্যাটাগরি 1 এর জন্য আপনি কিভাবে সিলেক্ট হবেন, এখানে যারা ক্লাস আসছেন, ক্লাসে একসাথে সবাই ক্লাস করতেছেন, সবাই ক্লাসের পরে 1 সপ্তাহ সময় পাবেন। এই 1 সপ্তাহের ভিতরে আমি যে টাস্কটা দেবো সবাই ওই টাস্ক অনুসারে কাজ করতে হবে এবং আমাদের ওয়েবসাইটে আপ করতে হবে। ওইখান থেকে আমরা কাজগুলোকে দেখবো এবং যাচাই বাছাই করবো। যাচাই বাছাই করার পর ফার্স্ট সপ্তাহে আমরা 5 থেকে 10 জনকে সিলেক্টেড করব, যাদেরকে আমরা এই ক্যাটাগরির জন্য পার্মানেন্টলি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবো। অর্থাৎ আপনারা চাইলে পরের সপ্তাহ থেকে আমাদের সাথে কাজ করতে পারবেন এবং অফিসিয়ালি কাজ করবেন। আর অফিসিয়ালি কাজ করার ব্যাপারটা হচ্ছে আপনাকে এই রুলস গুলো মেনটেন করে নিতে হবে। আবার তার মানে এই না যে আপনি ভিজিটিং কার্ড একটা করতে পারছেন না তারপরে প্রেশার দিয়ে করানো হচ্ছে। যদি আমরা দেখি যে আসলে একটা করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা কথা বলে সেটাকে কমাতে পারি। এটা সম্পূর্ণ আমি আমার ধারণা থেকে করলাম, আমার দিক বিবেচনা করে, যে আমার মনে হচ্ছে যে 8টা ভিজিটিং কার্ডের জন্য 9 দিন সময় যথেষ্ট, যেটা আমার মনে হয়েছে। বাট আপনারা করতে গেলে হয়তো বা 10 দিন বা 12 দিন লাগতে পারে। তখন আপনারা আমাদের সাথে কথা বললে সেই বিষয়টা তো সলভ হয়ে যেতে পারে। কিন্তু প্রাথমিক এই টার্গেটটা আপনাদের থাকবে। তো আপনাদের সবাইকে যদি সিলেক্টেড হতে হয় অবশ্যই সবার সাথে কম্পিটিশন করেই সিলেক্টেড হতে হবে। টোটালি 6টা ক্যাটাগরিতে আমরা 50 জনকে নেব। 50 জনের ভিতর থেকে 10 জন অফিসে কাজ করবে, বাকি 40 জন হচ্ছে বাসায় বসে করতে পারবে। আর সেক্ষেত্রে বাসায় যারা করবে তাদের ফিক্স স্যালারি দেওয়া হবে, সেটা হচ্ছে 7,000 টাকা মান্থলি। সেটা ফার্স্ট 3 মাস। এর পরবর্তীতে আপনার কাজের কোয়ালিটির উপর হয়তো আমরা অফার করব যে কি পরিমাণ দেওয়া যায়। তবে এতটুকু বিশ্বাস যে 3 মাস পর আপনার আউটসোর্সিং মার্কেট প্লেসে ইনশাল্লাহ খুব ভালো একটা অবস্থানে চলে যেতে পারবে, কারণ তখন আপনাদের ভিতর থেকে প্রফেশনাল মানের ডিজাইন গুলো বের হবে, সেটা আশা করি। আচ্ছা, তো প্রত্যেকটা ক্যাটাগরি আমি এই জিনিসগুলোকে গ্রুপে দিয়ে দিচ্ছি, সেখানে ফাইল আছে, ডাউনলোড করলে আপনারা পাবেন। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 এভাবে দেওয়া আছে কোন ক্যাটাগরি কি কি কাজ করতে হবে। এখন কথা হচ্ছে অনেকে ওয়েব টেমপ্লেট করতে খুব ভালো লাগে, অনেকের কাছে আছে, আবার কেউ আছে ভিজিটিং কার্ড করতে ভালো লাগে। সেক্ষেত্রে আপনারা আপনাদের চুজ গুলো আমাদেরকে বলতে পারেন। অর্থাৎ আপনি কিন্তু কাজ করতে হবে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য। লাইক আপনাকে ভিজিটিং কার্ডের জন্য আমরা সিলেক্ট করলাম, তখন আপনি আমাকে বলতে পারেন যে ভিজিটিং কার্ড না, আমি ওয়েব টেমপ্লেটে কাজ করবো, এটা আমার খুব ভালো লাগে, আমি এর চেয়ে ভালো কাজ করতে পারি ওইখানে। তখন হয়তো বা আমরা আপনাকে ওইটার জন্য সিলেক্টেড করবো। সো একবারে যে জোর করে দিয়ে দেওয়া এরকম কিছুই না, আপনাদের জাস্ট নিয়মটা মেনে আসতে হবে। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আপনারা কি কাজ করতেছেন তার আউটপুটটা 1 সপ্তাহ পরেই পেয়ে যাবে, যে কে কত ভালো করলেন। এবং আপনারা দেখতে পাবেন যে তাকে কেন সিলেক্ট করা হলো, সে কি করলো যেটা আপনি করতে পারেন। এটা অনেক বড় একটা অপরচুনিটি আমি বলবো আপনাদের জন্য, কারণ আমরা নতুন হিসেবে যে মার্কেটে যাই আমাদের ফিডব্যাক খোঁজে, তাই না? ফিডব্যাক নেই তাই আমাদের কাজ দিচ্ছে না। তো আমি আসলে ওই চিন্তাটা থেকে এই মার্কেটটা ক্রিয়েট করছি, যে যারা নতুন আছে খুব ভালো কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করি। যারা ট্রাই করতেছে কিন্তু পারছে না, শুধুমাত্র একটা ফিডব্যাক অথবা তার এক্সপিরিয়েন্সের অভাবে, সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে তৈরি করে দেব। আমরা চেষ্টা করব এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক যেন আপনারা নিতে পারেন, পোর্টফোলিও তৈরি হয়ে যায়। আপনাদের যে প্রোডাক্ট গুলো আপ করবেন এখানে, সেগুলো আপনাদের পোর্টফোলিও হিসেবে শো করবে। আমরা একটু গ্রুপ থেকে ঘুরে আসি, দেখি সেখানে কি কি আছে।
আমরা ডক ফাইলটা দেখি, ফাইলতে গিয়ে দেখেন এখানে আমি যেগুলো রাখলাম এখানে কি বাংলা শো করে না মনে হয়, তাই না? হ্যাঁ, বাংলাটা সাপোর্ট করছে না এখানে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আপনার বাসায় গেলে দেখতে পারবেন এখানে যেভাবে ফাইল আপলোড করবেন একটা কথা লেখা আছে। এই যদি এই ডকটাতে আপনি যদি করেন ফাইল আপলোড করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আশা করি। প্রত্যেকটা জিনিসকে আমি বিস্তারিত লিখে গেছি যে কোন জায়গায় আপনাদের কি দিতে হবে, কিভাবে দিতে হবে, তারপরে ইনফরমেশন ফাইল, হেল্প ফাইল কিভাবে তৈরি করতে হবে এবং কি কি ওই জায়গাগুলোতে দেওয়া যাবে না সেই বিষয়গুলো আমি তুলে ধরছি এখানে। তারপরে অ্যাকাউন্ট তৈরি সংক্রান্ত সমস্যা এবং তার সমাধান। অনেকে অ্যাকাউন্ট তৈরি করতে যায়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফাই একটা ইমেল যায়, বাট দেখতে পাচ্ছে না, ইনবক্সে নাই। আসলে ব্যাপারটা হচ্ছে একটা নতুন সাইট ক্রিয়েট করার সাথে সাথেই যে মেইল গুলো তার যায় তার ম্যাক্সিমাম স্প্যামে চলে যায়, কারণ একটা রেপুটেশনের ব্যাপার আছে। তারা এখন নতুন হিসেবে মনে করতেছে এটা স্প্যাম করতেছে। যখন আপনারা সবাই ভিউ করবেন বা আপনারা এটা যদি অ্যাক্টিভ করবেন তখন আসলে সার্ভিস হোল্ডার যারা আছে লাইক জিমেইল বা ইয়াহু তারা এটাকে স্প্যামে আর পাঠাবে না, ইনবক্সে পাঠিয়ে দিবে। সো আপনাদের যেটা করতে হবে এখন ইনবক্সে যদি না আসে সাথে সাথে স্প্যাম বক্সটা চেক করতে হবে। দেখবেন ওইখানে এটা কনফার্মেশন মেল চলে গেছে ক্রিয়েটিভ ডিভাইজারের নামে, ওইখান থেকে আপনারা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে যে টোটাল ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন। কিভাবে আপলোড করবেন সেটা আমি একটু পরে দেখাবো। তারপরে দেখেন এখানে আমি সফট রিজেক্ট এন্ড হার্ড রিজেক্ট হলে কি করণীয় এবং কি কি করতে হবে আপনাদের সেই জিনিসগুলো এখানে লিখে রাখছি। সবাই এগুলো পড়বেন, খুব ভালোভাবে লিখে রাখছি আমি। সেটা হচ্ছে যে সফট রিজেক্ট হলো নাকি হার্ড রিজেক্ট হলো। অনেকে আমাকে কোশ্চেন করছে, ভাই আমি তো আপ করছি আজকে একদিন হয়ে গেছে বা দুদিন হয়ে গেছে, আমি তো কোনো রিপ্লাই পাচ্ছি না। আসলে পার ডে দেখা যাচ্ছে যে প্রায় 120টা 30টা করে ডিজাইন আসতেছে। জাস্ট শুরু করলাম, একটা ব্যাচ মাত্র কমপ্লিট করলাম বা একটা ক্লাস মাত্র কমপ্লিট, তাতে 120টা 80টা 90টা পার ডে আসতেছে। আমাদের এখন বর্তমানে রিভিউয়ার সংখ্যা হচ্ছে 3 জন। আসলে সম্ভব হয় না। আপনার ডিজাইনটা চেক করতে করতে 2 দিন সময় লেগে যাচ্ছে, 2 দিনে অস্থির হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা যখনই আপনার কাছে সফট রিজেক্ট হার্ড রিজেক্ট বা অ্যাপ্রুভ করা হবে সাথে সাথে সেটা আপনার নোটিফিকেশন বারে শো করবে। যদি অ্যাপ্রুভ হয় সেটা নোটিফিকেশন বারে শো করবে এবং পাশাপাশি আপনি আপনার প্রোফাইলে গেলেই দেখতে পাবেন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি সে হার্ড রিজেক্ট করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র একটা নোটিফিকেশন আসবে আর কোনো ইনফরমেশন আসবে না। নোটিফিকেশন লেখা থাকবে যে এটা হার্ড রিজেক্ট করা হয়েছে। আর যদি সফট রিজেক্ট করা হয় সেক্ষেত্রে নোটিফিকেশন আসবে এবং রিভিউ যে অপশন আছে সেখানে ক্লিক করলে আপনাকে সফট রিজেক্ট করার কারণগুলো দেখতে পাবেন। আর এটা পড়ে আপনাকে যেটা করতে হবে যে যে কারণে আপনাকে বাদ দেওয়া হয়েছে ডিজাইনটাকে সেই কারণগুলোকে সলভ করে আবার সাবমিট করতে হবে। যদি সেগুলোকে ঠিকঠাক করে আবার সাবমিট করতে পারেন তাহলে আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি সফট রিজেক্ট করা হয় সেক্ষেত্রে আপনি সেম ডিজাইন সাবমিট করতে পারবেন, আর যদি সফট রিজেক্ট না হার্ড রিজেক্ট হয় তাহলে আপনি এটাকে সাবমিট করতে পারবেন। হ্যাঁ বলেন করেন। হ্যাঁ, আমি এখানে এখনই বলে দেব, যেহেতু নিয়ম কারণ সবকিছু আমিই তৈরি করছি। সো আমি এখান থেকে বলে দেবো যে কোন কোন কারণে সরাসরি হার্ড রিজেক্ট হবে এবং কোন কোন কারণে আপনাদের সফট রিজেক্ট করা হবে সবকিছুই বলবো। আর আপনার মনোযোগ দিয়ে জাস্ট সেটাকে একটু শুনতে হবে। আর এখান থেকে আপনার জিনিসগুলোকে একটু পড়ে নেবেন। এবং এখানে দেখেন একটা ডাউনলোড লিঙ্ক দিলাম আমি, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমি যে ফাইলগুলো দেখাচ্ছি অর্থাৎ একটা ভিজিটিং কার্ডের মেইন ফাইল, সেই ফাইলটা আমি দিয়ে দেবো। আপনারা সেটা দেখে দেখে কনসেপ্ট নিয়ে এবং সেই অনুসারে সাজাতে হবে। এটাকে গিয়ে আমি ড্রপ বক্সে আপ করে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন সবাই। এবং এর সাথে আপনাদের ক্লাসের আনুষঙ্গিক আদার্স ফাইলগুলো আছে, লোগো সহ সবকিছুই। আচ্ছা, আর হেল্প গ্রুপ যেটা আছে সেটা তো থাকবেন সবাই। আপনাদের প্রবলেম হলে এখানে আপনারা কোশ্চেন গুলো করে দিবেন। আমাদের যে অ্যাডমিনরা আছে প্রত্যেককে আমি ট্রেন আপ করাইছি, অর্থাৎ কি ধরনের কোশ্চেন আসছে, কি অ্যান্সার দিতে হবে, ইভেন কোন প্রবলেম গুলো হতে পারে সবগুলো আমি বলে দিচ্ছি। তারা আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তার পাশাপাশি যদি আপনারা কেউ অ্যাডমিন হতে চান, নিজের দিকে কাজ করতে চান, সেটা আমাকে ইনফর্ম করতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমি চেষ্টা করবো যে আপনাদেরকে সেই বিষয় সম্পর্কে অ্যাড করাতে। আচ্ছা, এবার আসে আমাদের ক্রিয়েটিভ ডিভাইজার সাইটটা। অনেকে এখনো ওপেন করে দেখেননি, তো আমরা একটু দেখে নিই সাইটটা। আচ্ছা, সাইটটাতে আমরা কি কি করতে পারবো আমরা সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এটা হচ্ছে রিসেলেবল একটা মার্কেট, অর্থাৎ আদার্স যে মার্কেট গুলো আছে, যদি আমরা বলি গ্রাফিক ডিজাইনের কথা, সেখানে যেরকম ফাইল আপলোড করলে যদি সেল হয় তার একটা পার্সেন্টেজ পাচ্ছেন, এই মার্কেটটা ওইরকমই, কিন্তু এর সাথে নতুনত্ব কিছু আছে যেটা ওইখানে নেই। ওই মার্কেটে হচ্ছে আপনি ফাইলটা তৈরি করে রাখছেন, সেল হলে আপনি পার্সেন্টেজ পাচ্ছেন, বাট কখনোই কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারছেন না। ক্লায়েন্টের সাথে যদি যোগাযোগ করতে পারতেন তাহলে আপনি লাইফ টাইম তার সাথে কাজ করার একটা অপরচুনিটি পেতেন। আমি সেই অপরচুনিটি এখানে তৈরি করার চেষ্টা করছি। অর্থাৎ আপনি একটা ফাইল তৈরি করছেন,
এই ফাইলটাকে ক্লায়েন্ট ডাউনলোড করলো, অর্থাৎ কিনে নেবে। কিনে নেওয়ার পর আপনার ইনফরমেশন তো সে ব্যবহার করবে না, সে অবশ্যই এটাকে এডিট করবে। আপনার ইনফরমেশনের জায়গায় তার ইনফরমেশন সে দিবে। আর এই জন্যই কি করে তারা অন্য আরেকটা মার্কেট প্লেসে যায়, সেখানে গিয়ে ফাইলটাকে দিয়ে বলে যে আমার ইনফরমেশন গুলো অ্যাড করে দাও। কারণ তাদের ম্যাক্সিমামই কি করতেছে, জিনিসটা এডিট করতে পারছে না বা পারে না, তো এই কারণে নিয়ে অন্য মার্কেটে দিচ্ছে। তো এর চেয়ে বেটার হয় না যদি আপনাকে সে হায়ার করে এটা এডিটের জন্য, তার বিনিময়ে আপনি ছোট একটা পেমেন্ট পান। আমি সেই প্রসেসটা এখানে রাখছি যে আপনার ফাইলটা কিনবে, কেনার সাথে সাথে তার কাছে একটা মেসেজ এরকম যাবে, একটা পেজ চলে আসবে যে আপনি চাইলে এই কন্ট্রাক্টরকে এবং এই ডিজাইনারকে হায়ার করতে পারেন আপনার ফাইলটা এডিটের জন্য। আর সেখান থেকে যদি তার আসলে এডিট করার প্রয়োজন হয় আপনাকে হায়ার করে নেবে, আর সেটাকে আপনি আপনি এখান থেকে সেটাকে তাকে কাজ করতে পারবেন এবং তার টোটাল পেমেন্ট সিস্টেমটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। এরপর আমরা চলে আসি যে আমাদের ওয়েবসাইটে কিভাবে রেজিস্ট্রেশন করবো এবং আদার্স বিষয়গুলো। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া আছে, আমরা ক্যাটাগরি গুলো দেখে নেব। যে ক্যাটাগরিতে খুব ভালো, আমি আশা করবো সবাই ওই ক্যাটাগরিতে খুব বেশি ট্রাই করবে, খুব বেশি ট্রাই করবে। তাই বলে ফার্স্ট ক্যাটাগরি আপনার বিজনেস কার্ড ভালো লাগে না, ওয়েব টেমপ্লেট ভালো লাগে, বিজনেস করলেন না, হয়তো দেখা গেল ওয়েব টেমপ্লেটে গিয়ে আপনার চেয়ে ভালো করে ফেলতে অন্যরা। তার ফলে দেখেন আমরা হয়তো 10 জন নিব ওয়েব টেমপ্লেটের জন্য, সেখানে আপনি থেকে আসবেন না, তখন কিন্তু একটা প্রবলেম। তো আমাদের সাথে থাকার জন্য যেটা করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ একটা ক্যাটাগরিতে যদি থাকেন সেক্ষেত্রে আপনার কাজ ভালো দেখলে আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দেবো, কোনো সমস্যা নেই। যে আপনি ওই ক্যাটাগরিতে এর চেয়ে ভালো আউটপুট দিতে পারবেন, সমস্যা নেই, আমরা আপনাকে চেঞ্জ করে দেবো। তো এই জন্য প্রত্যেকটা ক্যাটাগরিতে সর্বোচ্চ চেষ্টা করে যাবেন। এবার আসি আমাদের ওয়েবসাইটে একটু ব্রাউজ করে দেখি। এখানে হচ্ছে উইকলি ফিচার, উইকে সবচেয়ে বেশি যে সব প্রোডাক্ট গুলো লাইক পাবে সেগুলো এখানে চলে আসবে। এই জায়গায় আসার ফলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনাদের প্রোডাক্ট গুলো সেলিং এর সম্ভাবনা একটু বেড়ে যাবে। তারপর এখানে হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট গুলো আমরা দেখতে পারবো, অর্থাৎ সর্বশেষ যে প্রোডাক্ট গুলো আপলোড হবে এবং অ্যাপ্রুভ হবে সেগুলো এখান থেকে দেখা যাবে। রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, প্রত্যেককে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হতে পারে আমি ডকে অলরেডি সেটা লিখে রাখছি। তারপরে এখানে একটু বলে দিচ্ছি, ইউজার নেমটা আপনাকে অবশ্যই 4 থেকে 15টা অক্ষরের ভিতরে দিতে হবে। সেখানে হয়তো বা অক্ষর এবং নাম্বার দুইটা মিলতে পারে, তবে 15 অক্ষরের বেশি যেতে পারবে না, এবং মাঝখানে কোনো প্রকার স্পেস রাখা যাবে না। স্পেস রাখলে আপনাকে বারবার এরর দেখাবে এবং মেসেজ প্রোভাইড করবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং ইমেল দিতে হবে, অবশ্যই আপনার ইউজ করেন এরকম একটা ইমেল, কারণ এটা ভেরিফাই মেইল আপনার এখানে চলে যাবে। ওটাকে আপনি কনফার্ম করার পরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, এছাড়া লগ ইন করতে পারবেন না। এরপর আপনার ফুল নেমটা অবশ্যই এখানে দিবেন। তো আমরা একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখি। লগ ইন করার পর মূলত আপনারা আপনাদের কোডটাকে এভাবে দেখতে পাবেন, অর্থাৎ উপরে আপনাদের নোটিফিকেশন এবং মেসেজ বক্স গুলো দেখতে পাবেন। আপনাদের যদি কোনো প্রকার মেসেজ করে কোনো ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনার মেসেজ বক্সে সরাসরি সংখ্যা আকারে দেখতে পাবেন, এবং নোটিফিকেশন বক্স যেটা আপনি যদি সফট রিজেক্ট, হার্ড রিজেক্ট কিংবা কোনো কাজের জন্য হায়ার হন, সবকিছু এটার মাধ্যমে পাবেন। আর সেটিংস থেকে আপনি যেটা পাবেন আমাদের টোটাল ড্যাশবোর্ড, সেটিংসে প্রেস করার সাথে সাথে ড্যাশবোর্ডটা দেখতে পাবেন, এখানে মেসেজ গুলো দেখতে পাবেন। যদি সফট রিজেক্ট করা হয় এখানে রিভিউ নামে একটা অপশন আছে, এখানে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন যে আপনাকে সফট রিজেক্ট করা হয়েছে, বাট সেই কারণটা যদি জানার জন্য আপনাকে আসতে হবে এই জায়গাটাতে, এখানে রিভিউতে প্রেস করতে হবে। রিভিউতে প্রেস করলে এই জায়গায় আপনি সেই রিজনটা দেখতে পাবেন এবং সেই অনুসারে কাজ করে ফাইলটাকে আবার সাবমিট করতে হবে আপনাকে। সাবমিট করার পর যদি আমরা মনে করি যে সেটা এবার পারফেক্ট, সেক্ষেত্রে আমরা আপলোড করে নেব। ফাইল আপলোড করার জন্য আপনি এই পাশে একটা অপশন পাচ্ছেন, আপলোড অ্যান আইটেম, এখানে প্রেস করবেন, অথবা এটা ছাড়াও আরেকটা অপশন আছে উপরে, এই জায়গায় ক্লিক করলে সরাসরি আপনি আপলোড অ্যান আইটেমটা পাবেন, এখান থেকে আপলোড করতে পারবেন। এরপর চলে আসি প্রোফাইল সেটিং, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। একটা কাজ পাওয়ার জন্য একটা প্রোফাইলের কিছু ওভারভিউ অনেকটাই হেল্প করে ফেলে, অনেকটাই আপনাকে উপকার করবে, এবং আপনার ওইভাবে প্রোফাইলটাকে সাজাতে হবে। আমরা ওডেস্ক কিংবা ফ্রিল্যান্সারে কি একটু খেয়াল করছি কিভাবে প্রোফাইল গুলো সাজায়? আমাদের ম্যাক্সিমাম ওডেস্ক বা ফ্রিল্যান্সারে আমাদের অ্যাকাউন্ট আছে, ঠিক সেই অনুপাতে আমাদের সাজাতে হবে। আমি একটু সেটিংস থেকে ঘুরে আসি কিভাবে সেটাকে সাজাবো। প্রোফাইল পিকচার, অনেকেই সেখানে বেশ নানা ধরনের ইমেজ দিয়ে থাকে, অনেক ইমেজ দেয়ও না, বাট কাজ পাওয়ার জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট। একটা প্রোফাইল পিকচার পারে আপনাকে খুব সহজে একটা কাজ দিতে। প্রোফাইল পিকচারটাকে যেন খুব ভালো হয় সেটার দিকে মাথায় রাখবেন, সেটার দিকে নজর রাখবেন। সেটা হচ্ছে যে বাইরে একটা ভাব থাকতে হবে, খুব সুন্দর একটা ইমেজ থাকতে হবে। আমরা প্রোফাইল পিকচার
বেস্ট প্রোফাইল পিকচার দিয়ে যদি সার্চ করে গুগলে বেশ কিছু ইমেজকে দেখতে পাবো যেগুলো আসলে পারফেক্ট। ওইখান থেকে দেখে ওই ধরনের একটা ইমেজ দরকার হলে তুলে এখানে দিয়ে দেবো এবং সেই সাইজটা হবে 130 x 130 আপনি হয়তো অনেক বড় একটা ইমেজকে দিয়ে দেবেন যেটাকে আমাদের ফাংশনের যে অটোমেটিক সেটাকে ছোট করে নেবে। যখন ছোট করবে তখন দেখা যায় যে আপনার যে রেশিওটা সেটা ঠিক থাকবে না, হয়তো আপনার ইমেজটাই ভালো করে বোঝা যাবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নিজ থেকে আমরা সবাই তো পারি ইমেজকে ইচ্ছে মতো রিসাইজ করতে, তাই না? 130 একটা ইমেজকে নিজেরা তৈরি করে নেবো। না 130 রাখছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে কোম্পানি নেম, অর্থাৎ আপনি নিজস্ব একটা কোম্পানি ক্রিয়েট করতে চাইলে এখান থেকে আপনি সেই কোম্পানিটার নাম দিতে পারেন। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন। প্রোফাইল হেডলাইন সেটাতে থাকবে হচ্ছে আপনার টাইটেলটা, আসলে আপনি কোন বিষয়ে অভিজ্ঞ, লাইক গ্রাফিক ডিজাইনার এটা একটা টাইটেল হতে পারে, অথবা লোগো ডিজাইনার একটা টাইটেল হতে পারে। এই ধরনের ভালো কিছু টাইটেলকে আপনারা দেখার চেষ্টা করুন। গ্রাফিক ডিজাইনাররা কি ধরনের টাইটেল দিচ্ছে, তো সেগুলোকে আপনারা ট্রাই করে ওইখান থেকে দেখে নিজের মতো করে এখানে উপস্থাপন করবেন। আপনার নিজস্ব একটা কোম্পানি যদি ক্রিয়েট করতে চান, আপনার কোম্পানিকে হাইলাইট করতে চান, সেক্ষেত্রে কোম্পানি নেমটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেনটা করেন। হ্যাঁ, এটা খালি রাখতে পারবেন, যাদের নেই তারা সমস্যা নেই, দিতে পারবেন। প্রোফাইল ডেসক্রিপশন, হ্যাঁ প্রোফাইল ডেসক্রিপশন এখানে কি থাকবে, এখানে হচ্ছে আপনি কি কি কাজগুলো পারেন খুব ভালো সেগুলোকে উপস্থাপন করবেন। কারণ ক্লায়েন্ট এসে সর্বপ্রথম আপনার প্রোফাইলটাকে দেখবে, সে প্রোফাইলটাকে দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে কথা বলবে, কথা বলতে চাইবে এবং আপনাকে হায়ার করবে। তো এখানে আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ভালোভাবে কি উপস্থাপন করা যায় সেটার দিকে নজর দিতে। আর প্রত্যেকে যেটা করবেন, প্রোফাইলটাকে সাজায় নেবেন সর্বপ্রথম। প্রোফাইলটাকে যদি না সাজান সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, এখানে ফাইন ডিজাইনার একটা ক্লায়েন্ট আসলো, সে ফাইন ডিজাইনারে গেল, যাওয়ার পরে দেখেন সে প্রত্যেকটা ডিজাইনারকে এখান থেকে দেখতে পাবে। এখানে আসার পর এই যে ডিজাইনার গুলো দেখা যাচ্ছে ইমেজ সহ, এবং তাদের খুব ভালো একটা ডেসক্রিপশন দেখা যাচ্ছে, হয়তোবা সে ভালো লাগলে এখান থেকে হায়ার করে নিতে পারে অথবা তার প্রোফাইলটা দেখতে পারে। নিচের দিকে একটু আসি, দেখেন এখানে কোনো ইমেজ নেই এবং তার কোনো ডেসক্রিপশন নেই, তাই না? ক্লায়েন্ট এসে ভাববে যে সে কোনো কাজই করে না, অথচ আপনি খুব ভালো ট্রাই করছেন। এখানে আপনার ইমেজ নেই এবং কোনো ডেসক্রিপশন নেই, তাই সে ভাববে যে আপনি কোনো কাজ করেন না, তাই আপনাকে বাদ দিয়ে সে অন্য কোনো একজন ডিজাইনারকে খোঁজার চেষ্টা করবে। তো এটার দিকে নজর দিতে হবে। এখানে আসি, দেখেন ক্লায়েন্ট কি কি দেখতে পাবে, কোন কোন জিনিসগুলোকে আপনাকে ভালো নজর দিতে। ভিউ প্রোফাইলে ক্লিক করলে ক্লায়েন্ট আপনার টোটাল প্রোফাইলটা দেখতে পারবে, অর্থাৎ আপনি কি কি কাজ করছেন, ফিডব্যাক, ইভেন কমেন্টস সহ দেখতে পারবে। এখানে আসার পর টোটাল আইটেম বাম পাশে শো করতেছে, অর্থাৎ এই পার্সনটা কতটা আইটেম অলরেডি তৈরি করছে, 13টা আইটেম তৈরি করছে। টোটাল সেল, এখনো কোনো সেল নেই। টোটাল কমেন্টস, কোনো প্রকার কমেন্টস আসেনি, তার লোকেশনটা দেখা যাচ্ছে এবং তার এখানে টপ সেলিং প্রোডাক্ট গুলো দেখা যাবে। এখন কোনো সেল নেই, তা দেখা যাচ্ছে না। এখানে আসি, সে চাইলে পোর্টফোলিওতে ক্লিক করে তার কাজগুলোকে দেখতে পারবে, এগুলো তার কাজ। প্রত্যেকটা কাজকে চাইলে ভিউ করে দেখতে পারবে, লাইক এখানে আসলো তার কাজটা দেখবে। আপনাদের প্রোফাইল গুলোকে এভাবেই ভিউ করবে, এভাবে ভিউ করে আপনাদের কাজ দেখে তারপর আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে নতুন কোনো কাজ দেওয়ার জন্য। এখানে আসলাম, আসার পরে দেখেন প্রত্যেকটা কাজকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে ক্লায়েন্টও দেখতে পাবে এবং সে চাইলে বেশ কিছু স্ক্রিনশট সেগুলোকে দেখে নিতে পারবে। এখানে ক্লিক করার সাথে সাথে নতুন ট্যাবে যে স্ক্রিনশট গুলো আছে প্রত্যেকটা স্ক্রিনশট দেখা যাবে। এরপর নিচে দেখেন আমাদের একটা লাইক সিস্টেম আছে। আপনারা সবাই চেষ্টা করবেন যে এখানে যদি ভালো লাগে ডিজাইনটা লাইক এবং শেয়ার করতে, কারণ আপনাদের সবারই দায়িত্বই ওয়েবসাইটটাকে এবং আমাদের মার্কেট প্লেসটাকে একদম টোটাল ওয়ার্ল্ড এর সামনে তুলে ধরা। এখানে আসি, এখান থেকে আমরা কি করতেছি, লাইকে প্রেস করে দেখেন কতগুলো লাইক হচ্ছে সেটা কাউন্টটা করতেছে। এরপরে আইটেম ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপনার টোটাল আইটেমটাতে কি কি ইউজ করছেন আমরা একটু খেয়াল করি। এখানে কি কি বলা আছে দেখেন, যে টিচার আইটেমের ভিতরে বলা আছে সে ইজিলি এটাকে এডিট করতে পারবে। এটা ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য যত ধরনের কথা বলা যায় সবকিছু এখানে নিয়ে আসবেন। এটাও অনেক ইম্পর্টেন্ট আপনার প্রোডাক্টটা সেলিং এর জন্য। তারপর দেখেন সে বলে দিচ্ছে যে কতটুকু প্রিন্টিং এর জন্য যাবে এবং ব্লিড কতটুকু দেওয়া আছে। এটা মানে হচ্ছে আপনি তার প্রিন্টিং সাইড সম্পর্কে তাকে ক্লিয়ার করে দিচ্ছেন। আপনি তাকে যদি যত বেশি ক্লিয়ার করতে পারেন আপনার সেলিংটা ঠিক ততটাই আসবে। এখানে সিএমআইকে কালারে আছে, 300 ডিপিএ আছে, প্রিন্ট রেডি ফরম্যাট, এ টু জেড সব ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। তার পাশে দেখেন পিএসডি ফাইল কয়টা আছে সেটাও বলে দিচ্ছে এবং তার ফন্ট কি কি ফন্ট ইউজ করছে এবং সেগুলো যে ডিফল্ট ফন্ট সেগুলো সহ উল্লেখ করে দিচ্ছে। আপনারা সবাই আপনাদের প্রোডাক্ট গুলোকে এভাবে নিয়ে আসতে হবে। এরপর দেখেন এখানে আবার নতুন একটা ফিচার আছে যেটা অন্য জায়গায় নেই, বিশেষ করে গ্রাফিক ফিচারও সেটা নেই, সেটা হচ্ছে গেট এক্সট্রা অফার। আপনি ভিজিটিং কার্ড বানাইছেন এখানে, বাট আপনি শুধুমাত্র ভিজিটিং কার্ড না, আপনি লোগো বানাতে পারেন খুব ভালো, সেটা তো ক্লায়েন্টকে জানাতে হবে। যদি তাকে জানাতে পারেন সেক্ষেত্রে সে আপনাকে
এটার জন্য হায়ার করবে। তো সেটা জানার জন্য একটা এক্সট্রা অফারের সিস্টেম আছে। দেখেন আই উইল এর পরে সেখানে অলরেডি খালি, তার মানে সে কিছুই পারে না, এটা ছাড়া কিছু পারে না, এরকম কিছু বোঝাচ্ছে না? যদি এখানে সে বলে দিত যে আমি ভিজিটিং কার্ড না, তার সাথে প্লায়ারও বানাতে পারি, খুব ভালো প্লায়ার বানাতে পারি, সে প্লায়ারটার জন্য কত প্রাইস সেটাও দিয়ে দিতে পারবে। যে তুমি যদি চাও আমি এখানে তোমাকে একটা প্লায়ার বানাই দেবো, সেটা $10 বিনিময়। অর্থাৎ আপনি এটা তাকে অফার করলেন, এর দ্বারা সে জানতে পারলো আপনি কাজটা করতে পারছেন। আর যদি তার প্রয়োজন হয় প্লায়ার তৈরি করা, সেক্ষেত্রে সে এখান থেকে আপনার প্লায়ারের জন্য অর্ডার করবে। এটা আপনার আর্নিং এর জন্য একটা ভালো পথ হয়ে দাঁড়াবে আশা করতেছি। না, আপনি চাইলে একাধিক দিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্রাইস দিতে পারবেন। আমি দেখাই দেবো কিভাবে প্রাইস গুলো দিতে হবে। লাইক আপনি ওয়েব টেমপ্লেট বানাতে পারেন খুব ভালো, বা লোগো বানাতে পারেন, তারপর আইকন বানাতে পারেন, প্রত্যেকটা অফারকে আপনি দিতে পারেন এখানে। তো এখানে প্রত্যেকটা জিনিসকে, আপনার জিনিসগুলোকে এভাবেই ভিউ করবে ক্লায়েন্টরা। তো প্রত্যেকটা পার্টকে খুব ভালোভাবে নজর দিতে হবে। আচ্ছা, এবার আসি, আমরা মার্কেট প্লেসটা তো বুঝতে পারলাম, এবং পাশাপাশি আপনাদের যেটা দায়িত্ব যে মার্কেট প্লেসটা ঘুরে ঘুরে দেখা, যে কোথায় কিভাবে কাজ করতেছে। যদি ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে কাজ করতে পারেন ওইভাবে। এবার আমরা ফাইল আপলোডে চলে আসি। আপলোড করার জন্য কি প্রসেস গুলো আছে, এখানে আপলোডে প্রেস করতেছি। আমরা বলছিলাম কোথায় কোথায় পাবো আপলোডের সিস্টেমটা, এখান থেকে পাবো আপলোডে, অথবা আমরা সেটিংসে প্রেস করলে আপলোড নামে একটা অপশন পাবো। আপলোডে দেখেন টাইটেল, ডেসক্রিপশন নামে অপশন গুলো আছে। টাইটেল কোনটা সেটাকে বুঝতে পারতেছি। টাইটেলটা হচ্ছে এই যে প্রোডাক্টটা তৈরি করছেন তার নাম। অবশ্যই নামটাকে একটু আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড দিতে হবে। আপনি যে ধরনের কাজ করছেন, আপনি কি করছেন, ডক্টর অর্থাৎ ডাক্তারের জন্য একটা ভিজিটিং কার্ড বানাইছেন, এখানে ডক্টর বিজনেস কার্ড দিতে পারেন। আপনি কর্পোরেট পার্সন যারা আছে তাদের জন্য ভিজিটিং কার্ড তৈরি করছেন, সেখানে ডক্টর দেওয়ার দরকার নেই, কারণ সেটা তার জন্য না। সে সার্চ করলে ওইটা পাবে, কিন্তু আপনারটা কিনবে না। আবার যে কর্পোরেটের জন্য সার্চ করতেছে সেও আপনাকে পাবে না। তাহলে ব্যাপারটা কি হলো, কনফ্লিক্ট হলো না? আপনি তৈরি করছেন, ডিজাইনটা ভালো ছিল, শুধুমাত্র নাম সিলেকশনের কারণে কি হয়েছে, প্রোডাক্টটা সেল হচ্ছে না। সো এটার দিকে একটু নজর দিতে হবে। ডেসক্রিপশনে কি দিবেন, ওইখানে যে ডেসক্রিপশনের কথা বলছি সেগুলো আসলে ওভারভিউ আকারে দেওয়া আছে, এগুলো এখানে লিখতে হবে ক্লায়েন্টকে মোটিভেট করার জন্য। আপনি কি কি করছেন এখানে, সিএমওয়াইকে তে কালারে করছেন, 300 তে করছেন, সেই ইজিলি এডিট করতে পারবে, কতটুকু প্রিন্টের জন্য রাখছেন, সবকিছু এখানে উল্লেখ করে দিবেন। ইভেন এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিতে হবে, সেটা হচ্ছে ফন্ট। কোন ফন্টটাকে আপনি ইউজ করছেন সেটাকে নাম এখানে লিখে দিতে, এবং তার সাথে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে দিতে হবে। লাইক আপনি কি করলেন, যে এই ফন্টটাকে ইউজ করলেন হারাবাড়া, আপনার কি করতে হবে, হারাবাড়ার ফন্ট ডাউনলোড লিঙ্কটাকে কালেক্ট করতে হবে। গুগলে আমরা সার্চ করলে সেই লিঙ্কটা পেয়ে যাবে। জাস্ট লিঙ্কটাকে কালেক্ট করে এখানে এটাকে সিলেক্ট করে এই জায়গায় একটা লিঙ্ক নামে অপশন আছে দেখতেছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই জায়গায় লিঙ্কটাকে পেস্ট করে দিবে। পেস্ট করে দিলে সেই হারাবাড়ার উপর ক্লিক করলে আপনার ডাউনলোড লিঙ্কে চলে যাবে। আর যদি এইভাবে না পারেন, একটা প্রবলেম মনে করেন, সেক্ষেত্রে লিখে একটা এন্টার প্রেস করে এই জায়গায় পেস্ট করে দেবে, যেন সে এই লিঙ্কটাতে গিয়ে ডাউনলোড করে আসতে পারে। অবশ্যই সেই লিঙ্কটাকে আপনাকে দিতে হবে। যদি আপনি এই লিঙ্কটাকে না দেন সেক্ষেত্রে আপনাকে সফট রিজেক্ট করা হবে। অর্থাৎ যদি হার্ড রিজেক্ট না হয় সেক্ষেত্রে সফট মাস্ট করা হবে। কারণ ফন্ট ছাড়া আপনার এই একটা ভিজিটিং কার্ড ফন্টটা আপনি দেননি, ক্লায়েন্ট কিনে নিল, নেওয়ার পর সে চেঞ্জ করতে গেলে কি প্রবলেমটা পড়বে সেটা কি বুঝতে পারতেছি? সেক্ষেত্রে তার পাশে ডিফল্ট ফন্ট লিখে রাখতে হবে। আপনি বিরাট ফন্টটা ইউজ করলেন, তার পাশে ব্র্যাকেটে ডিফল্ট ফন্ট দিয়ে রাখতে হবে। কম্পিউটার ইনস্টলের সাথে সাথে তুমি পাবা, তো এটা ডাউনলোড লিঙ্কের দরকার নেই। তো এই জিনিসগুলো এখানে উল্লেখ করে দিতে হবে আমাদের অবশ্যই। আরেকটা জিনিস, অনেকে কপি পেস্ট করে এখানে কি করেন, HTML কোড সহ দিয়ে দেন, সেটা অবশ্যই করবেন না। আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু সিস্টেম নিয়ে আসছি। অর্থাৎ গ্রাফিক কিভাবে যেটা করতে হয়, আপনাকে কি HTML কোড গুলা লিখতে হয়, তাই না? অনেকে আছে আমরা HTML কোড গুলা পারি না, সুন্দরভাবে সাজাতে পারি না। তো আমি এখানে ওই প্রবলেমটা রাখিনি। আপনি নর্মালি যদি লিখে যান সেটা HTML কোড আকারে ভিতর থেকে চলে আসবে। আপনি যদি চান এখানে এটাকে বোল্ড করতে চাইলে এখানে বোল্ড করতে পারেন। এটাকে আপনি যদি চান সংখ্যা আকারে নিয়ে আসতে, দেখেন এখানে প্রেস করে আপনি বিভিন্ন ধরনের ফিচারকে এখানে ইনপুট করতে পারবেন, যেটা ওইখানে ছিল না। তো অনেকে ওই ফাইলটা তৈরি করা আছে, ওই কারণে কি করে ওইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেয়। আমাদের এখানে কি HTML কোড ভিতর থেকে করা আছে, যার ফলে ওইখানে গেলে কোডটা সহ দেখা যাচ্ছে। কোডটা সহ যদি দেখা যায়, ক্লায়েন্ট কি পড়তে পারবে? ক্লায়েন্ট কিন্তু পড়তে পারবে না। তো এখানে যেন কেউ ভুলেও কোড না দেন, অনেকে সেই কোডটা দিয়ে দিচ্ছে, আমি দেখছি, এবং আমি প্রত্যেককেই টক থেকে করছি, এবং তাদেরকে আইটেম গুলোর প্রবলেম গুলো বারবার করে ধরিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনি কি করবেন, HTML কোড দিবেন না, আমরা সেটাকে সাপোর্ট করি না। অর্থাৎ আমাদের যে সিস্টেম তৈরি করা আছে সেখানে এটা সাপোর্ট হবে না। আচ্ছা, তারপরে আসি থাম্বনেইল। এটা কি জানি,
আমরা একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি, তাহলে হয়তো বা একটু ভালো বুঝতে পারবো। এই যে এখানে একটা প্রোডাক্ট এখানে আপলোড করা হলো, প্রোডাক্টটা আসলে এত ছোট, এত ছোট না। এখানে ক্লিক করার পর আসলে বড়টা দেখা যাচ্ছে। এই যে ছোট ভিউটা আছে এটাকে থাম্বনেল বলা হচ্ছে। এটা সাইজটা হচ্ছে 150 বাই 150। অনেকে 80 বাই 80 আপলোড করে দিচ্ছেন, অনেকে 80 বাই 80 আপলোড করে ফেলছেন। যেহেতু বলতেছি আমার প্রায় 150 থেকে 200 প্রোডাক্ট অলরেডি আপলোড হয়েছে, আমি ওইগুলো সবগুলো চেক করে দেখছি, তার ভিতরে 40% 80 বাই 80 দিয়ে দিচ্ছেন, খেয়াল করেননি। আপনি একটু খেয়াল করেন, এখানে নিচে দেওয়া আছে 150 বাই 150। তো এই ইমেজটার সাইজ হচ্ছে 150 বাই 150। এতে ছোট হলে আপনাকে অ্যাপ্রুভ করা হবে না, এটাকে সফট রিজেক্ট করা হবে। আমি সফট রিজেক্ট কারণগুলো বলে দিচ্ছি, অবশ্যই সেগুলোকে যদি মনে করেন একটু নোট করে নেবেন, মাথায় থাকলে তো ভালো কথা। আচ্ছা, 80 বাই 80 রাখলে কিছুটা প্রবলেম ছিল, আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করতো না, আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করছে না এবং দেখতে ভালো লাগছে না। ওইখানে 80 বাই 80 দেওয়ার ফলে আমি খেয়াল করছি অনেক কিছু বোঝা যায় না, উপস্থাপন করা যায় না খুব ভালোভাবে। আপনি যে ডিজাইনটা করছেন সেটা ক্লায়েন্টকে দেখাতে পারছেন না, সে কারণে আমি এটা একটু চেঞ্জ করে 150 নিয়ে গেছি। আমি দেখার চেষ্টা করছি যে খুব ভালো বোঝা যায় কিনা, দেখতে পারলাম সেটা খুব ভালো বোঝা যায়, তো আপনার এটাকে চেঞ্জ করে নেবেন। যে 80 বাই 80 তৈরি করতে পারে, সে কি 150 বাই 150 তৈরি করতে পারবে না? অবশ্যই পারবে। ওইখানে দেখেন আপনারা মকআপটাকে যখন ছোট করেন কিছুই বোঝা যায় না, 80 বাই 80 ভিতরে বোঝা যায় কিছু, কিন্তু এখানে যদি একটু ফলো করে দেখেন প্রত্যেকটা ডিজাইন কি বোঝা যাচ্ছে, ওইখান থেকে প্রায় দ্বিগুণ বড়। তো এখানে আসলাম, এখানে 150 বাই 150 থাম্বনেল দিতে হবে, আর এটা জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, দুইটাই সাপোর্ট করি, সমস্যা নেই, এবং যে কোনো সাইজেরই হতে পারে। ওইখানে মেবি 100 কিলোবাইট এটা দেওয়া আছে। হ্যাঁ, আপনি করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। তারপরে ইমেজ প্রিভিউ, এটা কোনটা? এটা হচ্ছে এখানে ক্লিক করার পর দেখেন এই ডিজাইনটা দেখবে, ক্লিক করার পর যে ইমেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইমেজ প্রিভিউ। এই ইমেজটার উপর ডিপেন্ড করবে আপনার টোটাল সেলিং। এটাকে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, ক্লায়েন্টকে যত সুন্দরভাবে মানে আপনি করতে পারবেন, মোটিভেট করতে পারবেন, এটা দেখায় তত বেশি আপনার সেল হবে। আর এখানে কয়েকজন আমি অনেকগুলো ডিজাইন দেখছি যারা কি করছে, একটা মাত্র মকআপে সাজিয়ে দিয়ে দিচ্ছে। আমি বলবো একটা মকআপ না, অ্যাটলিস্ট 3 থেকে 4টা মকআপে সাজাবে, অর্থাৎ 3 থেকে 4টা স্টাইলে আপনার ডিজাইনটাকে দেখাবেন। ক্লায়েন্ট যদি এটাকে সাদা কালো কোনো কিছুর উপরে দেখে কিরকম লাগবে, অথবা ডানে ধরলে কিরকম লাগবে, বামে ধরলে, যেমন ভিজিটিং কার্ড বিভিন্ন স্টাইলে বসানো থাকে না অনেকগুলো, 3 থেকে 4টা মকআপে আমরা বসিয়ে দেখাবো ক্লায়েন্টকে, মানে বোঝানোর জন্য যে তুমি এটাকে যেভাবে ইউজ করো এইভাবে দেখা যাবে, যদি এইভাবে ইউজ করো এটাকে এইভাবে দেখা যাবে। প্রত্যেকটার ভিতরে আমরা এইভাবে চেষ্টা করবো উপস্থাপন করার জন্য, কেউ একটা মকআপ দিয়ে দেবো না, তাহলে কিন্তু অ্যাপ্রুভ করা হবে না। আচ্ছা, আপনি 5টা 7টাও দিতে পারেন, সমস্যা নেই, 5টা দেওয়াই বেটার, আমি বলি 4টা 5টা দেওয়াই বেটার। আচ্ছা, এরপরে আসছি এখানে, কোথায় সেটা, এখানে দেখাচ্ছিলাম না, মেইন ফাইল। মেইন ফাইলটা হবে জিপ ফাইল, এখানে লেখা আছে মেইন ফাইলটা হবে জিপ ফাইল। আর এখানে ইমেজ প্রিভিউ যেটা, এটা সাইজটা কি বলছি? আচ্ছা, সাইজটা কিন্তু বলা হয়নি, একটু নিচে দিকে পড়েন, 740 পিক্সেল, এটাকে 590 পিক্সেল করে ফেলেন সবাই, 590 পিক্সেল করে ফেলেন, কারণ হচ্ছে আপনারা সেটা করে অভ্যস্ত হয়ে গেছেন অনেকে। এখানে এসে 740 পিক্সেল, এটা মাথায় রাখবেন। এতে ছোট হলে যে জিনিসটা হবে, আপনার ডিজাইনটা এখানে ছোট দেখা যাবে। এখান থেকে আমাদের এখানকার দূরত্ব টোটাল উইথটা হচ্ছে 740 পিক্সেল, আপনি 590 দিলে এটা দেখা যাবে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত আসবে, তার মানে এই জায়গাটা খালি থাকবে, দেখতে ভালো লাগবে না। তো আপনার ডিজাইন সেলিং এর জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর যদি আপনি 590 দিন, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ করবো না, আপনাকে অবশ্যই 740 পিক্সেল করে দিতে হবে। আর হাইট আনলিমিটেড, সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। না, এখানে আপনাকে একটা রিকমেন্ডেড সাইজ বলে দিচ্ছে, 700 পিক্সেল হতে পারে, এরকম একটা আপনাকে সাজেস্ট করছে, বা এর চেয়ে বেশি হতে পারে, এটা আনলিমিটেড, কোনো সমস্যা নেই। তারপর চলে আসি মেইন ফাইল, এবং সেটাকে বলা আছে জিপ, এটাকে অবশ্যই জিপ ফাইল দিতে হবে। আর সেই জিপ ফাইলের ভিতরে কি কি থাকবে সেটা আমরা অবশ্যই দেখাই দেবো এবং তৈরি করার চেষ্টা করব। জিপ ফাইলে থাকবে হচ্ছে আপনার মেইন ফিজ যেগুলো। একটা ভিজিটিং কার্ডের কথা যদি বলি, তাহলে ভিজিটিং কার্ডে কয়টা পার্ট থাকে? ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তাহলে দুইটা পিএইচডি থাকতেছে। দুইটা পিএইচডি কে অবশ্যই আপনাকে জিপ ফাইলে করে দিতে হবে, এবং তার সাথে আপনাকে আরো দুইটা ফাইল দিতে হবে, একটা হচ্ছে ইনফরমেশন ফাইল, একটা হচ্ছে হেল্প ফাইল। এই 4টা ফাইলকে আপনাকে জিপ করে দিতে হবে এই জিপারের ভিতরে। একটা হচ্ছে ইনফরমেশন ফাইল, একটা হচ্ছে হেল্প ফাইল, আর হচ্ছে আপনার মেইন পিএইচডি গুলোকে দিতে হবে এখানে। হ্যাঁ, সেটা আসছি, বলবো। হ্যাঁ, সেটা লিখতে হবে, অর্থাৎ আপনি একটা নোট তৈরি করতে পারেন, সমস্যা নেই। অবশ্যই HTML কোড সেখানে দিবেন না,
সেখানেও কিন্তু HTML কোড দেওয়া থাকে। ইভেন আমি আশ্চর্য হয়ে গেছি এই জায়গায় যে কপি করতে সে একটু খেয়ালও করেনি ওখানে গ্রাফিক ভিউয়ারের কথা লেখা আছে। আমরা কিন্তু একটা ফাইল অ্যাপ্রুভ করার জন্য প্রত্যেকটা পার্টকে পড়তে হয়, প্রত্যেকটা পার্টকে দেখতে হয় যে কোন কোন জায়গায় কি লেখা আছে এবং সেটা ইউজার ফ্রেন্ডলি কিনা। তখন দেখলাম যে সেখানে সে কিছুই করেনি, তার যে ইনফরমেশন ফাইলের ভিতরে যা আছে তার সাথে তার ডিজাইনে কিছুই মিলবে। ইভেন ফন্ট হ্যাঁ, ফন্টও ভুল দেওয়া। সে কি করলো, এরিয়াল ব্যবহার করলো, দিয়ে রাখছে মিরার টোন। তাহলে এগুলো আসলে অ্যাপ্লিকেবল হবে না। তো এই জিনিসগুলো কেয়ারফুলি দেখতে হবে। তারপর চলে আসি স্ক্রিনশট। স্ক্রিনশটটা হচ্ছে এখানে আসার পর দেখেন নিচের দিকে একটা স্ক্রিনশট নামে অপশন দেখা যাচ্ছে। আপনি যদি এর বাহিরেও আপনার ডিজাইনটাকে দেখাতে চান, এর বাইরেও ডিজাইনটাকে আরো কয়েকভাবে উপস্থাপন করে দেখাবেন, এখানে একবার লম্বা করে একটা অনেক দেখা আছে, দেওয়া আছে। এটা না করে আপনি এটাকে একটা স্ক্রিনশট ধরতে পারেন, এখান থেকে শুরু করে এটাকে একটা স্ক্রিনশট ধরতে পারেন। এভাবে 2 থেকে 3টে স্ক্রিনশট অবশ্যই দিবেন, 2 থেকে 3টে স্ক্রিনশট অবশ্যই দিবেন এবং সেটা দিতে হবে, সেটাকে জিপ ফোল্ডারে করে দিতে হবে। আমরা একটু দেখি এখানে জিপ করে দিতে হবে এখানে। আচ্ছা, তারপরে আসি ক্যাটাগরি। হ্যাঁ, জেপিজি ফাইল এখানে দেওয়া আছে, দেখেন পিএনজি জেপিজি দুটোই সাপোর্ট করতেছে, আপনি যে কোনোটা দিতে পারেন। আর সেটা সাইজটা আনলিমিটেড, সেখানে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো সাইজ দিতে পারেন সেটা। তাহলে তো প্রিভিউতে যে সাইজটা, হ্যাঁ সে সাইজটা দিয়ে দেবেন, যেটা করাই আছে তাহলে ওইটাই দিয়ে দেবেন, সমস্যা তো নেই। আচ্ছা, তারপর নিচে আসি ক্যাটাগরি। এই সেকশনটাতে কি আছে, আপনি যে কাজটা করছেন সেই কাজটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ে সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি এই মার্কেটটা বুঝতে পারেন, আমি মনে করি যে রিসেলেবল মার্কেট পৃথিবীতে যতগুলো আছে প্রত্যেকটাতে আপনি কাজ করতে পারবেন। আমাদের যে সমস্যাটা হয়, বাইরে যে সাইট গুলো আছে, দেশের বাইরে বা ইন্টারন্যাশনাল মার্কেটে আছে, আমরা আসলে তাদের নিয়ম কানুন গুলো জানি না, সে কারণে আমাদের ফাইল গুলো অ্যাপ্রুভ হচ্ছে না। কোথাও না কোথাও একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যেহেতু সবাই মিলে কাজ করতেছি এবং আপনারা ইনফরমেশনটা 100% পাচ্ছেন, কিন্তু আমরাই সেটাই কন্ট্রোল করতেছি, আমাদের কাছ থেকে 100% পাচ্ছেন। আপনারা একটা সমস্যা পড়ছেন, সেখানে পোস্ট করার সাথে সাথে হয়তো আমি অ্যান্সার করব বা আমার রিপ্রেজেন্টেটিভ যারা থাকবে তারাই অ্যান্সার করবে। সো এখানে আপনার মানে সমস্যা থাকার কথা না। চেষ্টা করবেন সবাই এখানে খুব ভালো করে কাজ করার। ক্যাটাগরি জিনিসটা, ক্যাটাগরি জিনিসটাতে যেটা আছে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই সঠিক ক্যাটাগরিটা নির্ধারণ করতে হবে। ভিজিটিং কার্ডের জন্য এখানে কি ক্যাটাগরি হতে পারে, আমরা সেটা যদি ধারণা না থাকে, যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে এসে এটার উপর একটু ধরবো। দেখেন ওয়েব অ্যান্ড অ্যাপস, এখানে কি ভিজিটিং কার্ড আছে? নেই। প্রিন্টের উপরে ধরলে দেখেন এখানে ভিজিটিং কার্ডটা দেখা যাচ্ছে। এভাবে ধরলে আসলে বুঝতে পারবো এটা কোন ক্যাটাগরির আওতায় পড়ে, তা না হলে আমার বারবার চেক করতে হবে। এখান থেকে প্রিন্টে যেহেতু আছে, এখান থেকে ক্যাটাগরিটাকে আমি প্রিন্ট সিলেক্ট করে দিচ্ছি, প্রিন্ট আইটেম। প্রিন্ট আইটেম সিলেক্ট করার পর দেখেন সাব ক্যাটাগরিটা অটোমেটিক চলে আসছে। অন্যান্য জায়গাগুলোতে কি হয়, সাব ক্যাটাগরি অনেক কষ্ট করে খুঁজতে হয়, কিন্তু এখানে আমি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিকে আলাদা করে রাখছি যেন খুঁজতে কষ্ট না হয়। এখানে সাব ক্যাটাগরি ক্লিক করলেন, দেখেন এর ভিতরে কি কি ক্যাটাগরি সবগুলো চলে আসছে। এখান থেকে ভিজিটিং কার্ডটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর লেয়ার, যদি পিএসডি ফাইল করেন অবশ্যই সেটা লেয়ার হতে হবে, আর লেয়ার থাকলে সেটাকে ইউজ করে দিতে হবে। তারপর এখানে আপনি ইলাস্ট্রেটরে দিলে তো লেয়ারের না, লেয়ারের দরকার নেই, সেখানে আপনাদের নো করে দিন। ইলাস্ট্রেটর দেখলে সেটা দরকার নেই, এখানে জাস্ট নো থাকলে অথবা ইউজ করে দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন আপনি কি ধরনের ফাইল ইনক্লুড করছেন। এই ফাইলটার ভিতরে অবশ্যই আপনার ফটোশপ পিএসডি ফাইল আছে, তার সাথে যদি আরো কিছু কিছু চান যে কি কি আছে, জেপিজি ইমেজ যদি এক্সট্রা দিয়ে থাকেন সেটাকে সিলেক্ট করবেন। তার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করতে হবে, দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি, সমস্যা নেই। না দিলে কোনো সমস্যা নেই, আপনার মেন এটাকে অবশ্যই রাখতে হবে একটা একটা। এর সাথে যদি আনুষঙ্গিক থাকে সেক্ষেত্রে কন্ট্রোল ধরে জাস্ট ওটার উপর ক্লিক করবেন, ওটা সহ সিলেক্টেড হয়ে যাবে। আপনার এখানে দুইটা ফাইলই তখন দেখা যাবে। তো আমরা একটাকে সিলেক্ট করলাম, দেন এখানে দেখেন আপনি অ্যাডোবির কোন ভার্সন দিয়ে কাজ করছেন সেটাকে দিতে হবে। আপনি যদি CF3 দিয়ে কাজ করেন সেটা সিলেক্ট করে দেবেন, বা সিসি দিয়ে কাজ করছেন সেটাও এখান থেকে বলে দিবেন, বা CS5 নিয়ে করলেন সেটা দিয়ে দিবেন। না, আমরা যদি ফটোশপ দিয়ে করি সেক্ষেত্রে টিপস লাগতেছে না, আমরা ফটোশপ দিয়েই করতে পারতেছি সরাসরি, সেক্ষেত্রে আমরা টিপস করতেও পারবো না। ঠিক আছে, তো আমরা ওখানে শুধু টিপসটা দিলেই হবে। ফটোশপ দিয়ে করতে গেলে কি কি রুলস গুলো আছে সেগুলো আমরা একটু বলতেছি এটার পরে। আচ্ছা, এরপরে আসি, না যে কিছু মেইন পিএইচডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, তাতেই হবে। মেইন পিএইচডিটা মাস্ট দিয়ে দিতে হবে। ইলাস্ট্রেটরে যদি করেন সেক্ষেত্রে টিপ ফাইল, এবং আপনারা দেখা যাচ্ছে যে এটি ট্রান্সপারেন্ট পিএনজি এআই ফাইল অবশ্যই দেওয়া আছে যে অল ইলাস্ট্রেটর, এটা সিলেক্ট করে দিন, তাতেই হবে। তারপর হচ্ছে প্রিন্ট ডাইমেনশন। মিনিমাম অ্যাডোবি যে বাক্স যেখানে আমরা যে ফাইল যে
যে সফটওয়্যার দিয়ে কাজ করছেন সেই সফটওয়্যারটা বলে দিবেন, অর্থাৎ হচ্ছে আপনি CS3 দিয়ে কাজ করছেন, এখান থেকে CS3 টা সিলেক্ট করে দিবেন। আচ্ছা ভাই, আমি আপনি একটু CS3 দিয়ে ক্লিয়ার কাজ হতে করছেন, চাচ্ছিলাম যে আপনি গ্রাফিক্স প্ল্যানিং করবেন, যেখানে বলছেন ওখানে ফটোশপে করলে ফটোশপ দিব, ইলাস্ট্রেটর করলে, অথবা ইলাস্ট্রেটর করলে আমি জেপিজি দিয়ে দিতে পারবো না। ইলাস্ট্রেটর করলে জেপিজিতে, আসলে জেপিজিটা কি সেটা হচ্ছে আমি যদি ইনক্লুড করে রাখি জেপিজি মানে এর মেইন সাথে আমি দিয়ে ফাংশনই দেবো। আপনি ওখানে চাচ্ছেন। হ্যাঁ, এখানে আপনি কি দিয়ে কাজ করছেন, ইনক্লুড কি কি আছে সেটা বলে দিবেন। ইনক্লুড আপনার অবশ্যই ফটোশপ পিএইচডি আছে, সেটা সিলেক্ট করে দিলাম। যদি আপনি এআই তে করেন এআইটা সিলেক্ট করে দিবেন, এটাই হবে। ঠিক আছে, এরপর আছে 3 ডাইমেনশন। এটা কি সেভ করে রাখেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি CS6 দিয়ে করতেছেন, সেক্ষেত্রে CS3 তে গেলে হয়তো অনেকগুলো ফাংশন আপনার কাজ করবে না, এখানে কিছু ইফেক্ট দিবেন হয়তো। CS3 থেকে CS6 এর ইফেক্ট গুলো বেশিরভাগ কাজ করে। আপনার মকআপ কি ডাউনলোড করছেন? হ্যাঁ, তাহলে সেভ করতে হবে লোয়ার ভার্সনে। আসলে ব্যাপারটা হচ্ছে যে CS6 টা অনেক বেশি এখন অ্যাক্সেসেবল। আমি মনে করি যে আপনি সিসি তে কাজ করলে CS6 এটাকে কনভার্ট করে দিতে পারেন। CS6 টা খুব বেশি অ্যাক্সেস করতেছে। সমস্যা নেই, আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ইলাস্ট্রেটর নিয়ম কানুনগুলো মানতে হবে। আপনি কি বসতে পারতেছেন না? ও আচ্ছা। হুম? বেশি ঠান্ডা হয়ে গেছে? অনেক বেশি মানুষ তো বন্ধ করলে কিন্তু আমি একটু বাড়াই দেবো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা চলে আসছি তিন ডাইমেনশন। এটা আসলে কি, এটাতে অনেকেই প্রবলেমে পড়েন। এটা হচ্ছে যে কি, প্রিন্টিং এর জন্য আসলে কতটুকু ডিজাইন করলেন। আমরা ডিজাইন করার সময় এখানে একটা জিনিস অবশ্যই ইনক্লুড করতে, সেটা হচ্ছে ব্লিড। সেটা কি জানি? ব্লিডটা আমাদের ইনক্লুড করতে হয়। এই ব্লিড বাদ দিয়ে প্রিন্টের জন্য আসলে কতটুকু যাবে। ভিজিটিং কার্ডের সাইজ যদি আমি 3.5/2 করি, সেক্ষেত্রে আমার ব্লিডও এটার সাথে দিতে হবে। ব্লিডটা হয়তো আমি 0.25 দিলাম, তার মানে আমার ভিজিটিং কার্ডটা কত হলো? 3.75/2.25। আসলে কি 3.7/25 আমার প্রিন্টিং হবে? প্রিন্টিং হবে কতটুকু? 3.5/2। বুঝতে পারতেছি কথাটা? তাহলে এখানে কত লিখবো? যে যতটুকু প্রিন্ট হবে ঠিক সেই অংশটুকু লিখবো। রেশিওটা লিখে দিব, যেমন প্রিন্টিং এর জন্য জাস্ট এতটুকু হিসেবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ব্লিডটাকে এখানে ইনক্লুড করব না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো বা আমরা ওয়েবের কাজ করতে পারি। এটা প্রিন্টিং এর জন্য বললাম, ওয়েবের কাজ করতে পারি। এক্সাম্পল দেওয়া আছে, আপনাকে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি এরকম করে করবেন না। সব যে 3.5 হবে তা তো না। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে একটা উদাহরণ দেখানো হয়েছে যে এরকম করে লিখবেন এখানে। আপনার যে 3.2 হবে বা 2.25 হবে এরকম তো না। ভিজিটিং কার্ড বিভিন্ন সাইজের হয় না, তাহলে এখানটার সাথে কি মিলবে? আচ্ছা, ব্রুশিয়ার সেটা বিভিন্ন সাইজের হয় না, এখানে ব্রুশিয়ার কি কোনো সাইজ দেওয়া আছে? মিলবে না। তো এটা আপনাকে লিখতে হবে। একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে আপনারা বোঝার জন্য। আচ্ছা, যদি ওয়েবের জন্য কাজ করেন সেটা তো প্রিন্টিং এ যাবে না, তাহলে এখানে কি লিখবো? আসলে তখন নো নিডেড দিয়ে দেবো, এখানে কিছু প্রয়োজন নেই, এখানে নো নিডেড লিখে দেবো, তাতেই হবে। আচ্ছা, তারপরে চলে আসি ট্যাগ। এই অপশনগুলো বুঝতে পারলাম। তারপরেও যদি আপনাদের ভুলে যান, সেক্ষেত্রে গ্রুপে যাবেন। আমি এই প্রত্যেকটা আইটেম সম্পর্কে ভালোভাবে লিখে দিচ্ছি এখানে। ঠিক আছে? হ্যাঁ, সেটা এখনো আসেনি, এটা তৈরি করিনি, আমরা তৈরি করিনি। আসি, এবার হচ্ছে ট্যাগ। ট্যাগটা কি বলতে পারেন কেউ? এক্স্যাক্টলি, আপনি হয়তো কর্পোরেট বিজনেস কার্ড একটা নাম দিলেন, এই নামে যদি সার্চ করে আপনাকে পাওয়া যাবে, কিন্তু সবাই যে কর্পোরেট লিখে সার্চ করবে তা তো না। অন্য কেউ তো ব্লু বিজনেস কার্ড লিখেও চার্জ করতে পারে, তাই না? আপনি কাজটা করলেন কি, ব্লুতে কাজ করলেন, কিন্তু লিখলেন ওইখানে কর্পোরেট। আসলে কর্পোরেটের জন্য তৈরি করছেন, কিন্তু ব্লু কালারটা ছিল। একটা পার্সন, একটা ক্লায়েন্ট খুঁজতেছে যে ব্লু দিয়ে যারা কাজ করছে আমি তাদের কাজগুলো দেখবো, ব্লু দিয়ে সার্চ করলে আপনাকে পেলো না, তাহলে তো আপনার সেলিংটা আসবে না। এখানে আমরা এটাকে বলতে পারি একটা ডাক নামের মতো। ওইটার পাশাপাশি এমন কিছু নাম এখানে ইনক্লুড করবেন যেটা আপনার ডিজাইনের সাথে যায়। আপনি রেডে কাজ করছেন, এখানে রেড একটা ট্যাগ হতে পারে। আপনি কর্পোরেটের জন্য কাজ করছেন, সেটা একটা ট্যাগ হতে পারে। ডাক্তারদের জন্য কাজ করছেন, ডক্টরেটের ট্যাগ হতে পারে। এবং সেটা অবশ্যই আপনাকে নিজেকে লিখে দিতে হবে। যেকোনো একটা এখানে লিখে জাস্ট এন্টার প্রেস করবেন, দেখেন সাথে সাথে ইনক্লুড হয়ে গেছে। তার মানে এই নামে যদি কেউ সার্চ করে আপনাকে পাবে। বুঝতে পারলাম কি? আর সেটা অবশ্যই আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড রাখবেন। আপনি যে ডিজাইনটা করলেন সেটার সাথে যেন ম্যাচ করে। আপনি কাজ করছেন এক ব্লুতে, দিয়ে রাখছেন এখানে রেড, তখন রেড দিয়ে কেউ সার্চ করলে আপনারটা পেলো, সে কি কিনে নেবে? নেবে না। তাহলে কিন্তু আসছে না আসলে আপনার অরিজিনাল সেলিংটা। তো এখান থেকে চেষ্টা করবেন যে আপনার সাবজেক্ট ওরিয়েন্টেড ট্যাগ গুলো সিলেক্ট করতে। তারপরে আসি
হুম। বিজনেস কার্ড, তারপরে কর্পোরেট বিজনেস কার্ড, এভাবে যদি নাম দেওয়া হয়, হ্যাঁ এভাবে পারবেন, শুধু যে একটা অক্ষরে লিখতে হবে তা না, 3টে অক্ষরে লিখতে পারে। তিনটা যে কেউ কার্ড বিজনেস কার্ড লিখে সার্চ করলে ম্যাক্সিমাম পাবে। কয়টা কয়টা কপি আপনি এখানে এন্টার প্রেস করে করে লিখতে হবে, একসাথে কপি করে যদি পেস্ট করেন সেক্ষেত্রে এটা কিন্তু একসাথে হয়ে যাবে। আপনি এখানে 15টা 20টা 30টা পর্যন্ত লিখতে পারেন, সমস্যা, তবে 30টার বেশি দেওয়া উচিত না। ঠিক আছে, 10টা 15টা 20টা লিখবেন এখানে, যেহেতু হাতে টাইপ করতে হবে আমার মনে হয় 10-15টার বেশি আপনারা করতে পারবেন। আসলে এটা এরকম, আমি চাইলে কিন্তু এখানে একটা বক্সও ক্রিয়েট করে দিতে স্ট্যান্ডার্ড পারতাম। কয়টা দিলে ভালো হবে? আমি 10 থেকে 15টা বলছি, 10 থেকে 15টা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সেই নামেই তাহলে চলে আসবে। হ্যাঁ চলে আসবে। এখানে আমি চাইলে বক্সটা করে দিতে পারতাম, তাতে প্রবলেমটা হতো যে কি আপনার বাড়িতে কপি করে নিয়ে পেস্ট করে দিতে, একটু খেয়ালও করতেন না। এখানে কিন্তু হাতে টাইপ করতে হচ্ছে, তো আপনাকে অবশ্যই সেটা করতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে আসি এক্সট্রা মানি। এই যে আর্ন এক্সট্রা মানি, এটা কি? এটা আমি দেখাইছিলাম যে নিচে একটা অপশন আছে, যে এই অপশনটা, তাই না? এখানে দেখেন আই উইল কথাটা অলরেডি লেখা আছে, এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন। এরপরে এই জায়গায় আপনি আপনার সার্ভিসটা লিখবেন। এখানে বর্তমানে কি দেওয়া আছে, ডিজাইন লোগো এন্ড ব্যানার। আপনি এই ধরনের একটা কথা লিখে দিতে পারেন যে আই উইল ডিজাইন লোগো ফর কত ডলার, ফরও লিখতে হবে না কিন্তু, কত ডলার লিখবেন, হয়তো আপনি লোগোটা করে দিন $50 কাজটা করে দিবেন। ইন কতদিনের মধ্যে, এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি 3 দিনের মধ্যে কাজটা করবেন। একটা অফার আপনি দিলেন, অর্থাৎ ক্লায়েন্ট এখান থেকে দেখে আপনাকে হায়ার করে নিতে পারে। 3 দিনে কি সর্বোচ্চ রাখছেন? না, এখানে 1 সপ্তাহ আসবে, 15 দিন আসবে, সমস্যা নেই, আমি এটা করে দেবো। তারপর হচ্ছে অ্যাড মোর, একটা অফার না তো, আপনি শুধু লোগো বানাতে পারেন না, এখানে ও দিই নেই না, আপনি হয়তো বাইরের সাথে ফ্লায়ারও বানাতে পারেন, তার জন্য অ্যাড মোর ফিল্ড এখানে প্রেস করলেন, দেখেন আরেকটা ফিল্ড তৈরি হয়ে গেছে। এখানে আপনি আপনার নেক্সট যে অফারটা সেটা দিয়ে দিবেন। হ্যাঁ বলেন। একজন অসুস্থ ঘুমিয়ে পড়েছে। একটু বাইরে যাওয়ার জন্য একটা জায়গা করে দেন। রেকর্ডিংটা পজ করবো, এটা পজ না স্টপ, এটা